الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم والله بكل شيء عليم. صدق الله العلي العظيم. সূরাতুন নূর এর 64 নং আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে এরূপ: জেনে রেখো, আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্য নিবেদিত। তোমরা যে অবস্থার উপর আছো আল্লাহ তাআলা ভালো করেই তা জানেন। যেদিন মানুষ সবাই তার দিকেই প্রত্যাবর্তিত হবে, অতঃপর তিনি তাদের সব কিছুই জানিয়ে দেবেন যা কিছু তারা দুনিয়ায় করত। আল্লাহ তাআলা সব বিষয়ে ওয়াকফি হাল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। দিনের কর্মসূচিতে প্রবেশ করছি। প্রথমেই প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য প্রশ্ন। প্রথম প্রশ্ন উত্থাপন করার জন্য মোসাম্মদ তাহসিনা রুশদি, সিলেট 2-কে প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন 1, মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি সরকারের নির্বাচনী ইস্তেহারে ঘোষিত বিভিন্ন কার্যক্রমসমূহের কি অগ্রগতি সাধিত হইয়াছে? আমি মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী, প্রশ্নটি উত্তর অনেক দীর্ঘ, এটিকে পঠিত বলে গণ্য করতে পারি। আপনি কি পড়তে চান না এটা পঠিত বলে গণ্য হোক? বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আজকের এই পবিত্র সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি পরিকল্পনা গ্রহণ করেছে দেশের মানুষের স্বার্থে, দেশের মানুষের জন্য, সেগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য। একই সাথে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই ঢাকা 17 আসনের যে সকল ভোটারবৃন্দ আমাকে নির্বাচিত করে এই আসনে প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় সংসদে পাঠিয়েছেন। একই সাথে যারা ভোট দেননি, আমি মনে করি আমার পবিত্র দায়িত্ব বাংলাদেশের নাগরিক হিসেবে তাদেরকেও প্রতিনিধিত্ব করা, তাদেরকেও দেখভাল করা। মাননীয় স্পিকার,
সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নের জন্য সকল মন্ত্রণালয় বিভাগ আগামী 180 দিন, আগামী অর্থ বছর এবং আগামী 5 বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য এরই ভিতরে বিভিন্ন প্রকার উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষিত কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উল্লেখযোগ্যভাবে অগ্রগতিও হয়েছে। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে, যেখানে বাংলাদেশের অধিকাংশ পরিবারই প্রান্তিক বা নিম্ন আয়ের পরিবারের সদস্য, এই পরিবারগুলোকে প্রাথমিক পর্যায়ে 13টি জেলায় প্রায় 37,814টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মাননীয় স্পিকার, একই সাথে কৃষকের সার্বিক সুরক্ষা প্রদানের জন্য সরকার কৃষক কার্ড প্রদানের উদ্যোগও গ্রহণ করেছে। প্রাথমিক পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশের 8টি বিভাগের 10টি জেলার 11টি উপজেলায় 11টি ব্লকে পাইলটিং কাজ শুরু হয়েছে। এছাড়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে সরকার শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ এরই মধ্যে মওকুফ করেছে। মাননীয় স্পিকার, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে ঈদ উল ফিতরের পূর্বেই যা আমরা দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ঈদ উল ফিতরের পূর্বেই 3,995 জন ইমাম, 2,975 জন মুয়াজ্জিন, 2,604 জন খাদেম এবং হিন্দু মন্দিরের 114 জন পুরোহিত, 83 জন সেবায়েত, বৌদ্ধ বিহার বা প্যাগোডার 15 জন অধ্যক্ষ এবং 16 জন উপাধ্যক্ষ, সর্বমোট 9,102 জন উপকারভোগীর ব্যাংক অ্যাকাউন্টে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সম্মানী পৌঁছে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, ই হেলথ কার্ড প্রদান বিষয়ে পাইলটিং কার্যক্রমের আওতায় খুলনা জেলায় ই হেলথ কার্ড প্রদানের জন্য একটি প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী 5 বছরে ইনশাল্লাহ 20,000 কিলোমিটার খাল খনন পুনর্খনন কর্মসূচি গত 16ই মার্চ 2026 হতে বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে জুন 2026 পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় 1204 কিলোমিটার খাল খনন পুনর্খনন করবে ইনশাল্লাহ। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক 2026 সাল পর্যন্ত কাবিখা, কাবিটা, টিআর এই সকলের মাধ্যমে 1500 কিলোমিটার খাল খনন পুনর্খনন সংস্কারের কাজ হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, সামগ্রিক বিশ্বে পরিবেশ একটি সিরিয়াস কনসার্ন হয়ে দেখা দিয়েছে। আমরা ইনশাল্লাহ 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বনায়ন সৃজনের জন্য ইতিমধ্যে 1,50,00,000 বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করা হয়েছে। এই উৎপাদিত চারাসমূহ চলতি বছর আসন্ন বর্ষা মৌসুমে ইনশাল্লাহ রোপণ করা হবে। মাননীয় স্পিকার, দেশের শিশু সন্তানদেরকে সহযোগিতা করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং তারই অংশ হিসেবে এই বছরই সরকারি প্রাথমিক বিদ্যালয় ইনশাল্লাহ 2 লক্ষ শিশুর মাঝে বর্তমান সরকার বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নে আগামী 180 দিনের মধ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 9,000 শিক্ষককে ট্যাব প্রদান করা হবে ইনশাল্লাহ। 3,832টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে।
একই সাথে 172 জন শিক্ষার্থীকে ইটালিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা প্রদান করা হবে। মাননীয় স্পিকার, একই সাথে 418টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে জুন 2026-এর মধ্যে ফ্রি ওয়াইফাই চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সাথে মাননীয় স্পিকার, বাংলাদেশে ঢাকা শহর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পাবলিক প্লেস যেগুলোকে আমরা কনসিডার করি, এরকম অনেকগুলো জায়গাতে এর মধ্যেই ঢাকা কমলাপুর স্টেশন, ঢাকা বিমানবন্দর সহ এরকম গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এরই মধ্যে ফ্রি ওয়াইফাই স্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি নিজেও একজন খেলোয়াড় ছিলেন, বাংলাদেশের অন্যতম ফেমাস খেলোয়াড় ছিলেন, ফুটবল প্লেয়ার ছিলেন। সারা দেশের শহর এবং গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণের জন্য কেন্দ্রীয় পর্যায়ে এরই ভিতরে কমিটি গঠন করা হয়েছে। হাইটেক সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারসমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে আমাদের ইয়াং জেনারেশন যারা বিভিন্ন আইটিতে কাজ করে থাকে তারা যাতে তাদের আর্থিক বা যেই অর্থ তারা সঞ্চয় করে থাকে এটি যাতে স্বাচ্ছন্দ্যে তারা এই দেশে নিয়ে আসতে পারে, সেই জন্য পেপ্যালের কার্যক্রম আরম্ভ করার কার্যকর উদ্যোগ এরই মধ্যে গ্রহণ করা হয়েছে এবং এর জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে বেতন কাঠামো আদায় জাতীয় ক্রীড়াবিদদের জন্য, যা আপনি নিজেও আমি বিশ্বাস করি অ্যাপ্রিসিয়েট করবেন মাননীয় স্পিকার, এরই ভিতরে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে 500 জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে মাননীয় স্পিকার এরই ভিতরে 129 জন আন্তর্জাতিক বিষয়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদকে এরই ভিতরে ভাতা প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বর্তমান জামানতবিহীন যে ঋণ ছিল তার সীমা যাতে আমাদের ছাত্ররা, আমাদের ইয়াং জেনারেশনের সদস্যরা যাতে সহজেই বিদেশে যেতে পারে এই কর্মসূচির আওতায়, তার জন্য তাদের ঋণ সীমা 3 লক্ষ থেকে 10 লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা সিওই এর ভিত্তিতে এই ঋণ প্রদান সহজকরণ করা হয়েছে আগের থেকে অনেক। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য তাহসিনা রুশদীর, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি প্রথম বলেছেন স্বপ্ন নয় পরিকল্পনা, কথা নয় কাজ। আপনি আপনার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু করে সেটা প্রমাণ করেছেন, যা দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, পহেলা বৈশাখ বাংলা নববর্ষে কৃষকদের জন্য যে কৃষিকার্ড বিতরণের পরিকল্পনা হাতে নিয়েছেন, সেটা সারা বাংলাদেশের সকল উপজেলায় কৃষকদের হাতে কবে নাগাদ পৌঁছতে পারে আপনার কাছে সবিনয়ে জানতে চাই। আপনাকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা যে কৃষক কার্ডটি ইনশাল্লাহ আগামী 14 তারিখে পয়লা বৈশাখের দিন চালু করতে যাচ্ছি, এই পাইলট কর্মসূচির আওতায় এরই ভিতরে আমরা প্রায় মোটামুটিভাবে 22,000 বিভিন্ন ধরনের কৃষক, প্রায় 22,000কে এই পাইলট প্রজেক্টের আওতায় নিয়ে এসেছি। বাংলাদেশের 10টি জেলায় এই কর্মসূচি আমরা শুরু করতে যাচ্ছি। আপনি যদি জিজ্ঞেস করেছেন যে কবে নাগাদ সমগ্র বাংলাদেশে এটি সকল কৃষককে আমরা দিতে পারবো, বাংলাদেশে সরকারের কাছে যে হিসাব আছে তাতে প্রায় 2,75,00,000 কাছাকাছি কৃষক আছে, প্লাস মাইনাস। আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে আগামী কয়েক বছরের মধ্যে চেষ্টা করব, আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে সকল কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে পৌঁছানোর জন্য। ধন্যবাদ। সম্পূরক প্রশ্ন করার জন্য জনাব আখতার হোসেন আহ্বান জানাচ্ছি। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর থেকে জানতে চাই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড যে ধরনের কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে তার ইতিবাচক কিছু দিক রয়েছে। জানার বিষয় হলো যে
ঠিক কতজন ব্যক্তিকে বা পরিবারকে এই কার্ডগুলোর আওতায় নিয়ে আসা হবে, তাতে কতটুকু বাজেট বরাদ্দ করা হবে এবং সেই বাজেট বরাদ্দ সমন্বয় করতে গিয়ে মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতির মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, সেটার ব্যাপারে সরকারের পরিকল্পনা কি, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সে ব্যাপারে জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আপনি যে প্রশ্নটি করেছেন যে কতজন মানুষের কাছে আমরা পৌঁছে দেব, তাই তো, এবং মূল্যস্ফীতি হবে কিনা, বাজেট কত, স্বাভাবিকভাবে বাজেট কত এটি আমরা আপনাদেরকে এখনই বলছি না। অর্থাৎ আমরা পর্যায়ক্রমিকভাবে জিনিসগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাব। আমাদের এক একটি কৃষক কার্ড এবং এক একটি ফ্যামিলি কার্ডে আমরা রেখেছি কৃষক কার্ড যারা পাবেন সেই সকল কৃষক 2,500 টাকা পাবেন বছরে, এবং ফ্যামিলি কার্ডে যারা পাবেন তারা সে সকল নারী প্রতি মাসে 2,500 টাকা পাবেন। আমরা যেহেতু প্রতি মাসে এটিকে এক্সটেন্ড করতে থাকবো, অর্থাৎ অধিক সংখ্যক নারী কৃষক কার্ড পাবেন, অধিক সংখ্যক কৃষক কার্ড পাবেন। একবারে সবাইকে দিচ্ছে না, পৃথিবীর কোনো দেশের পক্ষে একবারে সেটি সম্ভব না করা। সেই জন্য প্রতি বছরই আমরা বাজেটের স্যাংশন বাড়াবো, প্রতি বছরই বাজেটে আমরা টাকা অ্যালোকেট করব, এভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এগোবো। এবং অবশ্যই বাজেটের প্রাধান্য পাবে। এবং আপনি যেটা বলেছেন মূল্যস্ফীতি হবে কিনা, আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না। আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজেই মূল্যস্ফীতি হবে না। বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবেন না, সেই টাকা লোকাল অর্থনীতিতে তারা খরচ করবেন। এবং একজন নারী স্বাভাবিকভাবে সেটি তার সন্তানের লেখাপড়ার পিছে খরচ করবেন, অথবা সেটি তার সন্তান বা পরিবারকে একটু ভালো খাবারের ব্যবস্থা করবেন, অথবা তিনি লোকালি কোনো ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। ফলে যেটা হচ্ছে, যেই টাকাটা সরকারের কাছ থেকে তার কাছে যাচ্ছে সেই টাকাটা লোকাল ইকোনমিকে শক্তিশালী করছে, লোকাল ইকোনমিতে সেটি রোটেট করছে। যেমন একজন নারী যখন সেই টাকাটি পাবেন, উনি যদি একটি মুদির দোকানে গিয়ে সদাই করেন, এরকম ওনার আশেপাশে যারা সেটি পাবেন, আরও যে সকল পরিবার, আরও যে সকল নারী পাবেন, তারা সকলে যখন ওই মুদির দোকানে যাবেন, স্বাভাবিক সেই মুদির দোকানের সেল বাড়বে। সেই মুদির দোকানে যখন একজন কর্মচারী যদি এখন থেকে থাকে, 1 মাস পরে বা 2 মাস বা 3 মাস পরে সেই মুদির দোকান মালিক দেখবে যে আমার একজন কর্মচারী দিয়ে হচ্ছে না, তখন সে আরেকজন কর্মচারী নিয়োগ করবে। ফলে কি দাঁড়াচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, এবং সেই কর্মচারী 2 জন বেতন পাবে, তারাও গিয়ে গামছা কিনবে, লুঙ্গি কিনবে, অথবা তার সন্তানের জন্য চিপস কিনবে, অথবা একটা ছোট্ট ফ্রক কিনবে তার মেয়ের জন্য। ফলে লোকাল ইকোনমি আস্তে আস্তে স্ট্রেনদেন হবে, লোকাল ইকোনমি আস্তে আস্তে বড় হবে। কাজেই মূল্যস্ফীতি হবে বলে আমরা মনে করি না, আমাদের কোনো রিসার্চে মূল্যস্ফীতি বলে না, বরং অর্থনীতি আরো সচল হবে, অর্থনীতি আরো স্ট্রেনদেন হবে। এবং লোকাল যে সকল ইন্ডাস্ট্রি আছে, বাংলাদেশের শতকরা 70 থেকে 80% মানুষ যে সকল প্রোডাক্ট কনজিউম করে, সেগুলো লোকাল ইন্ডাস্ট্রি প্রোডাক্ট কনজিউম করে। কাজে লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে স্ট্রেনদেন করার এটি আরেকটি উপায়। এবং তার ফলে যেটি হবে, সামগ্রিকভাবে ডিপ্রাইভ যে সকল মানুষ আছে, আমি বলছি না যে আগামী 6 মাসের মধ্যে এটি হবে, তবে ইনশাল্লাহ 3 থেকে 5 বছরের মধ্যে আপনি যে পরিবর্তনটি দেখবেন, যারা প্রান্তিক গোষ্ঠীর মানুষ, তাদের জীবনযাত্রার মান ইনশাল্লাহ অনেক উন্নত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2, জনাব ABM মোশাররফ হোসেন, পটুয়াখালী 4, আপনার প্রশ্নটি দয়া করে উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। আমি তারকা চিহ্নিত প্রশ্ন 2 উত্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি, সরকার কর্তৃক প্রবর্তিত ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়নের সুযোগ কতটুকু রহিয়াছে এবং কতদিনের মধ্যে এই ফ্যামিলি কার্ড সারা দেশে সম্প্রসারণ করা হবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, আপনাদের উভয়কে ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 15 ঘ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের সামাজিক নিরাপত্তা অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব।
ফ্যামিলি কার্ড কার্যক্রম এই সাংবিধানিক দায়বদ্ধতাকে আধুনিক ডিজিটাল কাঠামোর মাধ্যমে একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তরের প্রধান হাতিয়ার বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এই কর্মসূচির মূল দর্শনই হচ্ছে ব্যক্তি নয়, বরং পরিবারের উন্নয়নের মূল একক। বর্তমানে দেশে প্রচলিত 95টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করা হয়। দীর্ঘদিন যাবৎ এই সহায়তা প্রদান করা হলেও দারিদ্র্যের হার কাঙ্ক্ষিত রূপে হ্রাস পায়নি, বরং আমরা দেখেছি বিগত 18 মাসে দারিদ্র্যের সংখ্যা বরং বেড়েছে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে যা এসছে। এবং জনগোষ্ঠীর পুষ্টি ও স্বাস্থ্যের কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা ঘটতে দেখছি না। দেখা গেছে কোনো পরিবারে মাকে এ জাতীয় সহায়তা প্রদান করা হলে সহায়তাটি পরিবারের শিশুসহ অন্যান্য সদস্যদের খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা ও শিক্ষায় ব্যবহার করা হয় এবং অর্থের অপচয় বা অপ্রয়োজনীয় খাতে ব্যয়ের সুযোগ হ্রাস পায়। এ কারণেই ফ্যামিলি কার্ড পরিবারের প্রধান নারী সদস্যকে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একদিকে যেমন সহায়তাটি সরাসরি পরিবারের সদস্যদের খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা ও শিক্ষায় ব্যয় হবে, অন্যদিকে ফ্যামিলি কার্ডটি পরিবারের নারী প্রধানের নামে হওয়ায় পরিবারের সম্পদের উপরে তার নিয়ন্ত্রণ বৃদ্ধির মাধ্যমে পরিবারের সিদ্ধান্ত প্রদান ও মর্যাদা বৃদ্ধি তথা পরিবার ও সমাজের নারীর এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন নিশ্চিত করবে। মাননীয় স্পিকার, গত 10ই মার্চ 2026 তারিখে দেশের 13টি জেলার 3টি সিটি কর্পোরেশন ইউনিয়ন এর 15টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে এবং এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে প্রায় 38,000, টু বি প্রিসাইজ 37,814টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে। বর্তমান 2025-26 অর্থ বছরে বাকি 3 মাসে আরও 30,000টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে এবং আগামী 4 বছরের মধ্যে দেশব্যাপী 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। জনাব ABM মোশাররফ হোসেন, পটুয়াখালী 4, একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমরা অতীতে দেখেছিলাম, বিশেষ করে 2008-এর নির্বাচনে কেউ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকরি, ডিজিটাল বাংলাদেশের কমিটমেন্ট করে বাংলাদেশ মানুষকে প্রতারিত করে ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে একটি অগণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করেছিল। আপনার এই কমিটমেন্টগুলি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষ, আমার মনে হয়, নূতন এক বাংলাদেশের স্বপ্ন দেখছে। আগামী দিনে আমরা যারা নির্বাচনে নানা কমিটমেন্ট করেছি, এগুলি বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কতটুকু মাননীয় সংসদ সদস্যদেরকে সহায়তা করবেন? ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, আপনাদের উভয়কে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে যে বাংলাদেশের জনগণই হচ্ছে তাদের সকল রাজনৈতিক ক্ষমতার শক্তি, উৎস। এবং এরই ভিতরে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যে আমরা বাংলাদেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতিগুলো এই মহান সংসদে দাঁড়িয়ে আমি উপস্থাপন করেছি যে এই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন প্রাথমিক কাজ বর্তমান সরকার শুরু করেছে। এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস, যেহেতু আমরা বিশ্বাস করি জনগণের কাছে আমরা যে ওয়াদা করেছি সেটি পূরণে আমরা বদ্ধপরিকর, সেজন্যই বাংলাদেশের জনগণ যাদেরকে নির্বাচিত করেছে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচিত সদস্যদের মাধ্যমে, সারা দেশের নির্বাচিত সদস্যদের মাধ্যমে, পবিত্র জাতীয় সংসদের সদস্যদের মাধ্যমে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের সকল কর্মসূচিগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, আমরা দেখেছি অতীতে, মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের রেশ ধরেই বলতে চাই
আমরা অতীতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কমিটমেন্ট করেছিল নির্বাচনের আগে। আপনি দু একটির কথা উল্লেখ করেছেন, কেউ কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। তবে মাননীয় স্পিকার, বিগত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি জনগণ যে সমর্থন দিয়েছে, যে ম্যান্ডেট দিয়েছে, তাতে পরিষ্কারভাবে প্রমাণিত হয় বাংলাদেশের মানুষ এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যে সকল পরিকল্পনা আপনাদের এই মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে আমি উপস্থাপন করেছি, সেই সকল পরিকল্পনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন আছে। এবং একই সাথে প্রমাণিত হয় বিগত নির্বাচনে ম্যান্ডেটের মাধ্যমে জনগণের বিএনপির প্রতি যে ম্যান্ডেট দিয়েছে তার মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে, তাদেরকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে পরিষ্কারভাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে বলতে চাই যে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের কাছে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই প্রতিশ্রুতি পালনের চেষ্টা অব্যাহত রাখব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। যারা মাসুম মোস্তফা, নেত্রকোনা 5, একটি প্রশ্ন করতে পারেন এবং ফ্যামিলি কার্ডের উপরে প্রশ্ন করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই যে উনি ফ্যামিলি কার্ড চালু করেছেন এবং কৃষক কার্ড চালু করবেন। আমার প্রশ্ন হচ্ছে, শ্রমিক সমাজের জন্য শ্রমিক কার্ড চালু করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই মুহূর্তে আমাদের এইরকম কোনো শ্রমিকদের জন্য কার্ড দেবার পরিকল্পনা নেই, তবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে সকল অর্থ আছে শ্রমিকদের জন্য, শ্রমিকদের কল্যাণের জন্য, অবশ্যই সেই অর্থগুলি সত্যিকারভাবে শ্রমিকদের জন্য ব্যয় করা হচ্ছে কিনা আমরা সেটিকে অবশ্যই খোঁজ খবর করব এবং আমরা নিশ্চিত করার চেষ্টা করব যে সত্যিকারভাবে অন্য কোনো কিছুর পিছনে যাতে সেই অর্থ ব্যয় না হয়, বরং সেই অর্থ যাতে সঠিকভাবে সত্যিকারভাবে শ্রমিকদের কল্যাণের জন্যই ব্যয় করা হয়। আমাদের সরকারের এটি থাকবে অন্যতম প্রধান লক্ষ্য। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 3, যারা মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9, প্রশ্নটি উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা কুমিল্লা 9 লাকসা মনোহরগঞ্জের সর্বস্তরের জনগণকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য আমার তারকা চিহ্নিত প্রশ্ন 3 মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ হতে কি পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল এবং উক্ত টাকা ফিরিয়ে আনার জন্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, আপনাদের উভয়কে ধন্যবাদ আমাকে এই প্রশ্নের উত্তর বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমরা দেখছি যে আমরা অত্যন্ত ভঙ্গুর একটি অর্থনীতি পেয়েছি। তারপরেও দুর্নীতিকে এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব দুর্নীতির টুটি চেপে ধরে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন লিকেজ বন্ধ করার উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিভাবে জনগণের যে ট্যাক্সের টাকা সেটিকে
সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবচেয়ে ভালোভাবে সেটিকে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে ব্যবহার করা যায়। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যে শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছিল বা প্রণয়ন কমিটি যে করা হয়েছিল, সেটির তথ্য মতে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ ছিল আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার, যা বছর হিসাবে যদি আমরা ভাগ করি তাহলে বছরে গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় 1.8 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, পাচারকৃত প্রত্যেক বছর পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয় অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে মাননীয় স্পিকার এরই ভিতরে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইন সহায়তা জোরদার করা হচ্ছে। মাননীয় স্পিকার, এই লক্ষ্যে পারস্পরিক আইন সহায়তা চুক্তি বা মাল্টিপল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি সম্পাদন এবং মাল্টিপল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট এর বিনিময় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট সম্পাদন এবং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্টের বিনিময় প্রক্রিয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং সংস্থার সাথে সরকার নিবিড়ভাবে কাজ করছে। অর্থ পাচারের গন্তব্য যে দেশগুলো প্রাথমিকভাবে সরকার চিহ্নিত করতে সক্ষম হয়েছে, সেই দেশগুলো হলো USA, UK, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, UAE, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং, চায়না। এদের মধ্যে 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মাননীয় স্পিকার প্রক্রিয়াধীন আছে। আমরা চেষ্টা করছি, আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি এটাকে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। মাননীয় স্পিকার, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত এবং অগ্রাধিকার প্রাপ্ত 11টি মামলায় পাচার হওয়ার অর্থ পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আন্তঃসংস্থা টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত অগ্রাধিকার প্রাপ্ত কেসসমূহ অনুসন্ধান এবং তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে এবং বাংলাদেশ পুলিশের CID, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল এজেন্সিয়াল সেল, শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের সমন্বয়ে 11টি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে। GIT গঠনের পর অগ্রাধিকার প্রাপ্ত মামলাগুলো অগ্রগতি নিম্নরূপ। মাননীয় স্পিকার, যেই নিম্নরূপ এটি পঠিত বলিয়া গণ্য করিতেছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। জনাব মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের তথ্যবহুল উত্তর দানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 16 বছরে বড় বড় মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি মাধ্যমে দেশ থেকে প্রায় 28 লক্ষ কোটি টাকা পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর উত্তরের এক জায়গায় বলেছেন, পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে ইতিমধ্যে 141টি মামলা রুজু হয়েছে, যার মধ্যে 25টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে এবং 6টি মামলার রায় হয়েছে। মাননীয় স্পিকার, এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার সম্পূরক প্রশ্ন, পাচারকৃত অর্থ পুনরুদ্ধারকৃত মামলাগুলোর মধ্যে যেগুলি এখনও চার্জশিট হয়নি, উক্ত মামলাগুলোর দ্রুত চার্জশিট প্রদান সহ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যক্রম সরকার গতিশীল করবে কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার সম্পূরক প্রশ্নের জন্য। আপনি যেটি করেছেন, এক কথায় যদি বলতে হয়, এটি জনগণের অর্থ, এবং যেহেতু আমরা জনগণ দ্বারা নির্বাচিত সরকার, জনগণের প্রতি এবং দেশের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে। খুব স্বাভাবিকভাবেই জনগণের অর্থ ফিরিয়ে নিয়ে এসে জনগণের জন্য এবং দেশের জন্য সেটি ব্যয় করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। কাজেই এ ব্যাপারে যেভাবেই হোক, যেই পদক্ষেপ গ্রহণ করলে জনগণের অর্থ ফেরত আসবে, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সরকার সেই পদক্ষেপই গ্রহণ করবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন জনাব মুজিবুর রহমান রাজশাহী। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই সংসদে প্রথম বক্তব্য দিতে পারার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং সেটা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নের সম্পূরক প্রশ্ন হিসাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গোটা জাতি যে এই প্রশ্নের সাথে স্পর্শকাতরভাবে অপেক্ষা করছে যে এটা এ দেশের টাকা কিভাবে ফেরত আনা যায়। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জবাব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আমার সম্পূরক প্রশ্ন হচ্ছে যে যারা এই টাকাগুলো বিদেশে পাচার করেছে তারা তো বাংলাদেশেই আছে, অথবা বাংলাদেশ থেকে বাইরে কোথাও আছে, যেটা আমাদের কূটনৈতিকদের যারা বিদেশে অ্যাম্বাসেডার আছে তাদের মাধ্যমে তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি। আমার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, ওনার কার্যালয়ে যারা যারা টাকা পাচার করেছে তার কোনো তালিকা ইতিমধ্যে তিনি প্রস্তুত করতে পেরেছেন কি না? যদি না পেরে থাকেন, কতদিনের মধ্যে এই পাচারকৃত ব্যক্তি প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্ত করা যাবে এবং যারা বাংলাদেশে অবস্থানরত আছে তাদেরকে ধরে অ্যারেস্ট করে দ্রুত দেশ এবং জাতির আকাঙ্ক্ষা পূরণের জন্য এই জনগণের টাকাকে উদ্ধার করা যাবে? এই উদ্যোগ তিনি কতদিন নাগাদ নিতে পারেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই। শুক্রিয়া, থ্যাংক ইউ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। প্রথমত, এই অন্যায়ের সাথে যারা জড়িত তাদের লিস্ট করার দায়িত্ব প্রধানমন্ত্রীর কার্যালয়ের নয়। এটি লিস্ট করার দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট বিভাগ আছে, তারা এটি লিস্ট করছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, এটি বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার। আমরা অতীতে দেখেছি সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন রকম ইচ্ছা আগ্রহের কারণে দেশের আইন কানুন নীতি নৈতিকতার তোয়াক্কা না করে যাকে যেরকম হয়েছে উঠিয়ে নিয়ে গেছে, যার কাছ থেকে যেরকম মনে হয়েছে জোর করে কিছু লিখিয়ে নিয়ে গেছে। বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। বর্তমান সরকার দেশের প্রচলিত আইন মেনে কাজ করতে চায় এবং আইনের ভিত্তিতেই বিচার করতে চায়, যাতে করে কোনো মানুষ ন্যায্য আইন থেকে বঞ্চিত হতে না পারে। এবং সে কারণেই মাননীয় স্পিকার, আইনগতভাবেই আমরা সকল প্রক্রিয়া গ্রহণ করব। আইনগতভাবেই আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে যা তাদের শাস্তি, যারা এই দেশের অর্থ, এই দেশের জনগণের অর্থ তছরুফ করেছে বা এই দেশের জনগণের অর্থ যারা পাচার করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তরের জন্য নির্ধারিত 30 মিনিট সময় শেষ হয়েছে। এখন আমি মন্ত্রীদের উত্তরদানের জন্য তারকা চিহ্নিত প্রশ্ন আহ্বান করব। প্রথম প্রশ্ন 130 নম্বর তারকা চিহ্নিত প্রশ্ন, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, আপনার প্রশ্নটি উত্থাপন করুন। বলুন চিফ হুইপ। প্রধানমন্ত্রীর যেসব প্রশ্নের উত্তর দিয়েছেন, বাকি যে কয়টা প্রশ্ন রয়েছে তা সংসদে উত্থাপিত হলো বলে গণ্য করা হবে। এটা আপনার চেয়ার থেকে আপনি বললে এটা উত্থাপিত হলো। অবশ্যই এটা ন্যাচারাল, যেহেতু প্রশ্ন উত্তর টেবিলে দেওয়া হয়েছে এটি উত্থাপিত হয়েছে এবং যে উত্তর দান সেটিও সংসদের কার্যপরিভূমিতে স্থান পাবে। ধন্যবাদ। জনাব আখতারুজ্জামান মিয়া, প্রশ্ন করুন। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 130, পানি সম্পদ মন্ত্রীর মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি দিনাজপুর জেলা খাল খনন কর্মসূচির আওতায় কোনো প্রকল্প গ্রহণ করা হইবে কিনা, উপজেলা ওয়ারি তাহা কি? মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
মাননীয় স্পিকার, আমি একটু কারেকশন দিতে চাই। প্রথমত আমরা লক্ষ্য করছি যে যেই মাননীয় সংসদ সদস্য প্রশ্নটি উত্থাপন করেন সংসদের রেওয়াজ অনুযায়ী বলতে হবে যে তারকা চিহ্নিত প্রশ্নটি আমি উত্থাপন করলাম। পুরা প্রশ্ন যদি আমি পড়ি তাহলে কিন্তু অনেক সময় লেগে যায়। সুতরাং আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে রেওয়াজ অনুযায়ী একটা কারেকশন দিবেন মাননীয় স্পিকার। মন্ত্রী, পুরা প্রশ্ন পড়ার কোনো সুযোগ নাই মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্নটি উত্থাপন করলাম, এটা হলো রেওয়াজ সংসদের। মাননীয় মন্ত্রী, আপনি যেটা বলেছেন সেটাও সঠিক। অনেক সংসদে আমি দেখেছি প্রশ্নকারী সদস্য দাঁড়িয়ে শুধু বলেন তারকা চিহ্নিত প্রশ্ন 130, দ্যাটস এনাফ। জি, তবে তিনি চাইলে 2 লাইনের প্রশ্ন তার নির্বাচনী এলাকার জনগণও শুনছে, সেই জন্য তাকে সুযোগ দেওয়া যায়। সময় কিন্তু অনেক সাশ্রয় হয়। আপনি উত্তর দেন। স্পিকার, আরেকটি কারেকশন, এখানে আমার নাম শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, উদ্দিনে রস্বীকার দীর্ঘিকার হবে মাননীয় স্পিকার। দীর্ঘইকার দীর্ঘিকার হবে মাননীয় স্পিকার। হোয়াট ইজ ইন এ নেম? গোলাপকে যেই নামেই ডাকা হয় সুগন্ধ তো থাকবেই। এ ব্যাপারে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। আপনি উত্তর দেন মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আলোকে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন ও পুনঃখনন করার কার্যক্রম গ্রহণ করেছে। উক্ত কার্যক্রমের প্রধান লক্ষ্য হল গ্রামীণ অর্থনীতির মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থার উন্নয়ন সাধন করার মাননীয় স্পিকার। উক্ত কর্মসূচির মাধ্যমে দেশের সকল জেলার নদ নদী ও খাল বিলের নাব্যতা পুনরুদ্ধার হবে, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, বন্যা নিয়ন্ত্রণে সহায়তা করবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, মৎস্য সম্পদের বৃদ্ধি এবং নৌ যোগাযোগ ব্যবস্থার সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশের ভারসাম্য রক্ষার মাধ্যমেও এই কর্মসূচি সামগ্রিকভাবে ইতিবাচক প্রভাব ফেলবে মাননীয় স্পিকার। এছাড়াও ভূগর্ভস্থ পানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। এর ফলে একদিকে খরা প্রবণতা কমবে, অন্যদিকে বন্যা ও জলবদ্ধতা হ্রাস পাবে মাননীয় স্পিকার। আপনাকে আরও অবগতি করছি, গত 16 মার্চ 2026 তারিখে দিনাজপুর জেলার কাহারোল উপজেলাস্থ শাহপাড়া খাল খনন কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করেছেন এবং উক্ত খালের খনন কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে, যা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট শীর্ষক প্রকল্পের আওতাভুক্ত। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন ও পুনঃখনন শীর্ষক প্রকল্প গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত প্রকল্পের আওতায় দিনাজপুর জেলার জনগুরুত্বপূর্ণ খালসমূহ অন্তর্ভুক্ত করা হবে মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আপনি যে বানান বিভ্রাটের কথা বলেছেন, ক্যাবিনেট ডিভিশন থেকে রসিকার দিয়ে আপনার নামের তালিকা এখানে পাঠানো হয়েছে। এনিওয়ে, আমরা উই স্ট্যান্ড কারেক্টেড। এরপর থেকে আমি সংসদ সচিবালয়কে নির্দেশ দিচ্ছি যাতে তার নামটি সঠিকভাবে তিনি যেভাবে চেয়েছেন সেভাবে যেন লিখিত করা হয়। জনাব আখতারুজ্জামান মিয়া একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে যে 1979 সালে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাণপ্রিয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার ইউনিয়নে একটা খাল খনন করেছিলেন। আমার নির্বাচন এলাকায় যে নদী আত্রাই নদী, সেটা 2 ভাগ হয়ে গেছে, একটা আত্রাই একটা কাকড়া হয়ে। সেই নদীতে খাল খনন করে আখিটার ডাড়া এবং চির নদীতে নিয়ে যাওয়া হয়। আমাদের প্রিয় নেতা সেটা খনন করেছিলেন। পরবর্তীতে সেখানে একটা রাবার ড্যাম হয়, কিন্তু বর্তমানে আত্রাই নদী খনন করার ফলে আমাদের কাকড়া নদীতে পানি আসে না এবং আমাদের যে রাবার ড্যাম আছে সেই ড্যাম প্রজেক্টটা বর্তমানে ফেল করতেছে এবং আমাদের নেতা যে খালটা খনন করেছে ওই খাল দিয়ে পানি আর চির নদীতেও যায় না, আখিটাটাও যায় না। সুতরাং আমি অনুরোধ করব, যেহেতু ওই ইউনিয়নের মানুষ, আমার নেতা ওই ইউনিয়নে গেছিলেন, যার জন্য ওই নদীটা খনন করার মধ্য দিয়ে আমার নেতার যে কাজটা করেছিলেন সেটাকে আবার দ্রুত চালু করা যাবে কিনা
এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা 16 তারিখে যখন মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শাহপাড়া খালটি উদ্বোধন করতে যান, তার আগেই আমরা যখন দেখেছি আত্রাই নদী এবং পাশাপাশি কাকড়া নদীর এটাকে এখন আর নদী বলা যাবে না, খাল হয়ে গিয়েছে মাননীয় স্পিকার, এবং এত বেশি পলি জমেছে এখানে। আমরা লক্ষ্য করেছি যদি এই খালটি পুনঃখনন না করা হয় তাহলে ওই উত্তরাঞ্চলে সামগ্রিকভাবে এলাকার জনগণ সুবিধা থেকে উপকার থেকে অনেক বঞ্চিত হবে। আমাদের নলেজেরও এসছে, আমরা যাচাই বাছাই করব। আমি আশ্বস্ত করতে চাই মাননীয় সংসদ সদস্যকে যে খুব শীঘ্রই এই ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করে আমরা একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সম্পূরক প্রশ্ন করতে পারেন আহমদ বিন কাসেম, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহ্যবাহী খাল খনন প্রজেক্ট আবার শুরু করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তাকে ধন্যবাদ। কিন্তু কুপির নিচে অন্ধকারের মতো সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে খাল খনন হচ্ছে, কিন্তু ঢাকা শহরে শত শত কিলোমিটার খাল বেদখল অবস্থায় পড়ে রয়েছে। এইগুলো উদ্ধার করার জন্য কি প্রক্রিয়া, কোনো প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে কিনা? এবং এই খাল বেদখল হয়ে আছে বেশিরভাগ সময়ে সরকার দলীয় লোকদের দ্বারা। এই খাল উদ্ধারের জন্য সরকারের কি পরিকল্পনা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই বিষয়ে তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এর পূর্বেই আমরা আন্তঃ মন্ত্রণালয় একটি বৈঠক করেছি, যে বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি এলজিডি, স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়ের সেখানে প্রতিনিধি উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন, পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাহেব উপস্থিত ছিলেন। সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকা শহরে যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ, আমরা তাকে স্ট্রেংথেনিং করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব। ইতিমধ্যে ঢাকার পাশাপাশি সুবাড্ডা খালে আমরা গিয়েছি, আমরা সেখানে পরিদর্শন করেছি, এই ব্যাপারে যথাযথ আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি খুব শীঘ্রই আরও বেশি ত্বরান্বিত করার মাধ্যমে আমরা ঢাকা শহরবাসীর যে উপকার দেওয়ার দরকার সেটা আমরা অ্যাডজাস্ট করতে সক্ষম হব। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরবর্তী প্রশ্ন তারকা চিহ্নিত প্রশ্ন 132, শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, নওগাঁ 6। দয়া করে প্রশ্ন উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্ন প্রশ্ন 132 আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে উপস্থাপন করলাম। মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল বারী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের। আমি মহান জাতীয় সংসদে একজন নবীন সদস্য। আমি গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই মাননীয় সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাকে নমিনেশন দিয়েছেন এবং আমার নির্বাচনী এলাকা 35, জয়পুরহাট 2, কালাই, খেতলা, লাক্কিলপুরের সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং ভোটারদের, যারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে এই সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের উপকার স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি গভীর শ্রদ্ধা জানাই আমাদের মা 3 বারের প্রধানমন্ত্রী, এদেশের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা
দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, আমি এখন প্রশ্নের উত্তর পাঠ করছি। মাননীয় স্পিকার, 31 ডিসেম্বর 2023 পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিস্টিক্স অফ পাবলিক সার্ভেন্টস 2024 মোতাবেক সকল মন্ত্রণালয় ও সরকারি অফিসসমূহের শ্রেণীওয়ারে কর্মরত কর্মচারীর সংখ্যা এবং শূন্য পদের সংখ্যা নিম্নরূপ। শ্রেণী প্রথম 1,90,773, শূন্য পদ 68,884, প্রথম থেকে নবম গ্রেড। দ্বিতীয় 2,33,726, শূন্য 1,29,166, দশম থেকে 12তম গ্রেড। তৃতীয় 6,13,835, শূন্য 1,46,799, 13তম থেকে 16তম। চতুর্থ 4,04,577, শূন্য 1,15,235, 17তম থেকে 20তম। অন্যান্য 7,980, শূন্য পদ 8,136। সরকারি কর্মচারী কিন্তু সরকারের বেতন স্কেল অনুসরণ করেন অনারারি নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক যারা বিভিন্ন শ্রেণীতে অবস্থান করে। মোট কর্মরত কর্তা কর্মচারীর সংখ্যা 14,50,891, শূন্য পদ 4,68,220। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় চিফ হুইপ। স্পিকার, এই মাননীয় আইনমন্ত্রী আমার পাশেই বসা, আর তার প্রশ্ন ছিল 131, সেটা আপনি স্কিপ করে গেছেন, খেয়াল করেননি হয়তোবা। আরেকটা সম্পূর্ণ প্রশ্ন নেওয়ার পরেই এই প্রশ্নটা দেব। জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী মহোদয়কে আমার প্রশ্নের উত্তর দানের জন্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রীর নিকট আমার সম্পূরক প্রশ্ন, সরকারি অফিসসমূহের শূন্য পদ কবে নাগাদ পূরণ করা হবে? মাননীয় মন্ত্রী। শূন্যপদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। তারপরে মাননীয় স্পিকার, আমাদের সরকার 180 দিনের একটি কর্মসূচি গ্রহণ করেছেন এবং এই কর্মসূচিতে সকল মন্ত্রণালয় বিভাগ তারা কত সংখ্যক কর্মকর্তা কর্মচারীর মধ্যে নিয়োগ করতে পারবেন সে ধরনের একটি পরিকল্পনা গ্রহণ করেছেন এবং এটি চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি দুঃখিত, একটি প্রশ্ন ভুলক্রমে স্কিপ করে গিয়েছি। তারকা চিহ্নিত প্রশ্ন 131, জনাব SM জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18, উত্থাপন করুন। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি SM জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18, 191, ঢাকা 18, আপনার মাধ্যমে আমার তারকা চিহ্নিত প্রশ্ন 131 মহান সংসদ উত্থাপন করিলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 171 উত্তর হলো, ইতিমধ্যেই ঢাকা 18 থেকে 147টি মামলা প্রত্যাহার করা হয়েছে ওনার নির্বাচন এলাকা থেকে। সারা বাংলাদেশে রাজনৈতিক মিথ্যা গায়েবী হয়রানিমূলক মামলার যেটা প্রত্যাহার করা হয়েছে তার সংখ্যা 23,865 এবং এই মামলা আরও প্রত্যাহারের তালিকায় আমরা যাচাই বাছাই কমিটি করেছি। সেই কমিটির প্রতিবেদন অনুসারে পরবর্তীতে প্রত্যাহার করা হবে। আমরা এখানে একটি তালিকা দিয়েছি 64টি জেলার, কোন জেলার কতগুলো মামলা প্রত্যাহার হয়েছে সেটা পঠিতব্য বলে গণ্য করার জন্য আপনার কাছে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব SM জাহাঙ্গীর হোসেন, একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই গত 16 বছরে আমরা অনেক মামলা হামলার শিকার হয়েছি। আমাদের সারা বাংলাদেশে অনেক নেতাকর্মী বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হয়েছে। আমি নিজেও, আমার নামে 329টি মামলা, 2টা মামলা সাজা হয়েছে। মাননীয় স্পিকার, মামলা প্রত্যাহার হলেও পুলিশ অনলাইন ডাটাবেসে তা হালনাগাদের বাধ্যবাধকতা না থাকায় অনেক ক্ষেত্রে
প্রত্যাহারকৃত মামলা চলমান হিসাবে থেকে যায়। এর ফলে নাগরিকরা পুলিশি ক্লিয়ারেন্স, পাসপোর্ট পেশাগত কার্যক্রমে নানা রকম বাধার সম্মুখীন হচ্ছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমার প্রশ্ন, মামলা প্রত্যাহারের পর পুলিশ ডাটাবেজে তাৎক্ষণিকভাবে হালনাগাদে নিশ্চিত করতে কোনো বাধ্যতামূলক ডিজিটাল ব্যবস্থা চালুর পরিকল্পনা আছে কিনা সেটা একটু দয়া করে মাননীয় মন্ত্রী বলবেন। আমি নিজেও এর শিকার, আমারও পুলিশ ক্লিয়ারেন্স হয়নি মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী। উনি যেটা বলেছেন এটা ওনার ফান্ডামেন্টাল রাইটস। একজন মানুষ যখন আদালত কর্তৃক খালাসপ্রাপ্ত হন, ইনোসেন্ট প্রুভড হন, এটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে যে তাকে ইন অ্যাকর্ডিংস উইথ ল ট্রিটমেন্ট দিতে হবে, যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাকে পুলিশি তালিকায় এভাবে রাখার সুযোগ নাই। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের কোনো প্রকল্প নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবজেক্ট ম্যাটার। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যাতে এই বিষয়ে একটু দৃষ্টিপাত করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা 4, একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার সম্পূরক প্রশ্নটি হচ্ছে 132-এর বিপরীতে, অর্থাৎ মাননীয় সদস্য, আমরা এখন 131-এ আছি, এটার উপরে কোনো প্রশ্ন করলে করতে পারেন। একটা প্রশ্ন মিস হয়েছিল বলে আমরা আবার পিছনে গিয়েছি মাননীয় স্পিকার, তো সেজন্য আমার প্রশ্নটা ছিল যেটাতে আমরা চলে গিয়েছিলাম 132, আচ্ছা আপনি অপেক্ষা করেন, এটা শেষ করি, তারপরে পরবর্তীতে আপনাকে দেবো আবার সম্পর্কের জন্য। মাননীয় সদস্য মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, আপনি এই 131-এর উপর একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে, বিগত সময়ে ফ্যাসিস্ট আমলে অনেকগুলো মামলা হয়েছে, বিশেষ করে আমাদের শিক্ষকদের উপর। যে এমপিওভুক্ত শিক্ষক, সারা বাংলাদেশে অনেক শিক্ষক আছেন যারা মামলা নিয়ে দীর্ঘদিন কোর্টে দৌড়িয়েছে এবং পরবর্তীতে তাদের বেতন ভাতা সব বন্ধ অবস্থায় ছিল। এখন এইগুলো আইনি জটিলতার কারণে মামলা শেষ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের আর্থিক সুবিধাদি পাওয়ার ক্ষেত্রে গড়িমসি করছে সংশ্লিষ্ট অধিদপ্তর। আমি মাননীয় মন্ত্রীর কাছে মাননীয় স্পিকারের মাধ্যমে প্রশ্ন হচ্ছে যে এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয় কি ভূমিকা নেবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংশ্লিষ্ট সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। এমপিওভুক্ত শিক্ষকরা অনেকে মামলার শিকার হয়েছেন। বিগত সময়ে কবরে 20 বছর আগে গেছেন, তারাও মামলার শিকার হয়েছেন। বিগত বছরে 2 হাত পঙ্গু, তার বিরুদ্ধে বোমা ছোড়ার মামলা হয়েছে। আমাদের সব্যসাচী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, উনি ঢাকা শহরের রাজপথে ময়লার ট্রাকে বোমা মেরেছেন। এই মামলার ধরন আমরা সব জানি মাননীয় সদস্য। আমরা যেগুলো মামলা প্রত্যাহার হয়েছে, প্রত্যাহার হওয়ার পরে সেই প্রত্যাহারের সার্টিফিকেট বা সনদ বা সার্টিফাইড কপি তুলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরে দরখাস্ত করার জন্য অনুরোধ করব, এবং সংশ্লিষ্ট অধিদপ্তর যাতে যে সমস্ত মামলা প্রত্যাহার হয়েছে তাদের সংশ্লিষ্ট জটিলতা অতি দ্রুত নিষ্পন্ন করেন, সে কারণে তাদের কাছে অনুরোধ জানাবো। এর বাইরে আইন মন্ত্রণালয়ের কিছু করার থাকে না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি তারকা চিহ্নিত প্রশ্ন 132, যেটা শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম উত্থাপন করেছিলেন, এই সম্পর্কে একটি সম্পূরক প্রশ্ন করার জন্য হাসনাত আবদুল্লাহকে ফ্লোর দিচ্ছি। সরকারি কর্মকর্তাদের সংখ্যা কত, এটার উপরে আপনি একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। সম্মানিত মন্ত্রী প্রদত্ত তথ্য অনুসারে বাংলাদেশে সরকারি চাকরিজীবী কর্মকর্তা এবং কর্মচারীর সংখ্যা হচ্ছে 14,50,891টি। এই 14,50,891টি পরিবারের সর্বশেষ বেতন বৃদ্ধি হয়েছে 2015 সালে, আর বর্তমান হচ্ছে 2026 সাল। গত 11 বছরে কোনো বেতন বৃদ্ধি হয়নি, অথচ এই 11 বছরে মুদ্রাস্ফীতি 55 থেকে 65% পর্যন্ত বৃদ্ধি হয়েছে।
মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, এই 14,50,891টি যে পরিবার রয়েছে, প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী কর্মকর্তা এবং কর্মচারীদের সরকারি তাদের বেতন বৃদ্ধির জন্য, যদিও এটি আপনার মন্ত্রণালয়ের না, আপনারা অর্থ মন্ত্রণালয়ে তাদের বেতন বৃদ্ধির জন্য কোনো প্রস্তাব পাঠাবেন কিনা, এবং এই নিয়ে বর্তমানে আপনাদের প্রণীত যে নীতিটি রয়েছে সেটি আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই পে কমিশন গঠিত হয়েছে আমরা জানি। তো বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন, আর এই বিষয়ে যদি পৃথক নোটিশ দেওয়া হয় তাহলে এই বিষয়ে বিস্তারিত মহান জাতীয় সংসদে মাননীয় সদস্যের উত্তরের জন্য উপস্থাপন করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 133, জনাব ফখরুদ্দিন আহমদ, ময়মনসিংহ 11, অনুগ্রহ করে উত্থাপন করুন। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফখরুদ্দিন আহমেদ, 156, ময়মনসিংহ 11। মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, বর্তমানে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় কোনো সরকারি মৎস্য খামার আছে কিনা, থাকলে কি, এবং মৎস্য খামারিদের সহজ শর্তে ঋণ প্রদান করা হবে কিনা, হলে তা কিভাবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় কৃষিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে এই সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে ওনার প্রশ্নের জন্য। বর্তমান ভালুকা উপজেলায় সরকারি পর্যায়ে কোনো মৎস্য খামার ও হ্যাচারি নেই মাননীয় স্পিকার। বেসরকারি খামার প্রায় 7,500টি খামার রয়েছে এই উপজেলাতে। সেখানে পাঙ্গাস, তেলাপিয়া, শিং বা পাবদা সহ কার্প জাতীয় মাছের চাষ করা হয়, এবং 5টি মৎস্য হ্যাচারি রয়েছে মাননীয় স্পিকার। এসব হ্যাচারিতে বছরে 2 কোটি তেলাপিয়া মাছের পোনা, 980 কেজি কার্প জাতীয় মাছের রেণু উৎপাদিত হয়, যা ভালুকা সহ পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করা হয় মাননীয় স্পিকার। মৎস্য খাতে ঋণ সরকার সারা দেশে সম্পূর্ণ সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে। ভালুকা উপজেলায় এ পর্যন্ত 70 জন সুবিধাভোগীর মধ্যে 7 লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে মাননীয় স্পিকার। ভবিষ্যতে মৎস্য খামারিদের মধ্যে সহজ শর্তে ঋণ দানের কার্যক্রম জোরদার করার পরিকল্পনা এই সরকারের রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব ফখরুদ্দিন আহমদ, ময়মনসিংহ 11, একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 11 ভালুকা শিল্প সমৃদ্ধ এলাকা হওয়ার পাশাপাশি বর্তমানে প্রাণী সম্পদ ও দুগ্ধ উৎপাদনে এক অপার সম্ভাবনার অঞ্চল হয়ে উঠেছে। এই খাতের টেকসই উন্নয়ন ও খামারিদের স্বার্থ রক্ষায় আমি মাননীয় মন্ত্রীর কাছে নিম্নোক্ত বিষয়ে সম্পর্কে একটি প্রশ্ন রাখতে চাই। ভালুকার খামারিদের আধুনিক প্রশিক্ষণের জন্য একটি জাতীয় খামারি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং গুণগত মান নিশ্চিতকরণে একটি রপ্তানিমুখী সরকারি মাংস ও দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্লান্ট স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। আমাকে যে প্রশ্নটি করা হয়েছিল, মূল প্রশ্নটি যেটা ছিল মাননীয় স্পিকার, এই প্রশ্ন ছিল মৎস্য খামার নিয়ে। এখানে দুগ্ধজাত বা প্রাণী সম্পদ সংক্রান্ত কোনো প্রশ্ন ছিল না। তারপরেও আমি যেটা বলতে পারি যে এই সরকার প্রাণী এবং মৎস্য এই দুই সেক্টরেই অনেক ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা আছে। বিভিন্ন জায়গায় যেখানে দুগ্ধ উৎপাদন হয় সেখানে যেন ফার্মার্স লেভেল সঠিক দাম পায়, এ কারণে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যেমন ওই এলাকাতে মার্কেট তৈরি, দুধের মার্কেট তৈরি, অথবা বিভিন্ন সমবায় সমিতি তৈরির মাধ্যমে খামারিরা যেন সঠিক মূল্য পায়, এ ধরনের ব্যবস্থা করা হয়েছে। এর থেকে অনেক বেশি এটার ব্যাপারে ওনার ওই ভালুকা এলাকাতে এই ব্যাপারে বিশেষ করে প্রাণী সম্পদ বা দুগ্ধ উৎপাদনের ব্যাপারে যদি উনি আরো ডিটেলস কিছু জানতে চান তাহলে আমাকে আবার যদি নোটিশ আকারে দেন তাহলে আমি ডিটেলস সবকিছু পরবর্তীতে ওনাকে লিখিতভাবে জানাবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। জনাব আনিসুর রহমান, মাদারীপুর 3, একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, বছরে একবার ইলিশ মাছ ধরা কিছুটা সময়ের জন্য বন্ধ থাকে। আমরা যাতে বেশি করে ইলিশ মাছ পাই সেজন্য বাংলাদেশে হাওর, খাল, বিলে যে মিঠা পানির মাছ থাকে, বৈশাখ মাসে অন্তত 15 দিন সেই মাছ ধরা বন্ধ করা যাবে কিনা সেটা মন্ত্রীর কাছে আমি প্রশ্ন রাখছি। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এই মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। এই সংসদ সদস্য মাননীয় স্পিকার জাতির অ্যাসেট হবে। এই সরকার এই মুহূর্তে যা চিন্তা করছে মাননীয় স্পিকার, এই সংসদ সদস্য অগ্রিম তা চিন্তা করে ফেলতেছে। এদেরই প্রয়োজন আগামী দিনে জাতির জন্য। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি জানেন যে ইলিশ মাছের জন্য, ইলিশ মাছের বিশেষ করে যখন ডিম দেওয়ার সময় হয়, এই সময়টুকুতে সারা বাংলাদেশে ইলিশ মাছ ধরা বন্ধ থাকে এবং সেটা লম্বা সময়ের জন্য, প্রায় 2 মাসের জন্য বন্ধ করা হচ্ছে। এবং এই সময়ে যারা মৎস্যজীবী আছে, ইলিশ মৎস্যজীবী আছে, তারা যেন অভাবে না পড়ে, এই কারণে তাদেরকে ফ্রি চাল দেয়া হয়। মাননীয় স্পিকার, এবারে শুধু ইলিশ নয়, ইলিশ, নদী সহ সমুদ্রে পর্যন্ত এই মাছ ধরা নিষিদ্ধ করা হচ্ছে। বিশেষ করে লেস ডেপথ ওয়াটার যেটা আছে, যেখানে এই সিজনে ওই জাতীয় মাছগুলি পোনা দেয় এবং তখন যদি মাছ ধরা হয় তাহলে সমুদ্রেরও বিভিন্ন জাতের মাছের পোনা ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই কারণে ওইটাও বন্ধ করে দেওয়া হয়েছে। উনি জানতে চেয়েছে হাওরে বা জলা মিঠা পানিতে এটা কোনো বন্ধ করার, নির্দিষ্ট সময়ে বন্ধ করার কোনো পরিকল্পনা আছে কিনা। জি মাননীয় স্পিকার, এ ধরনের পরিকল্পনা আছে এবং এই সৃজন থেকেই আমরা মিঠা পানিতে, মাননীয় স্পিকার, একদিন কত মিঠা পানির মাছ আছিল, নিজে হাতে খাটিয়েছি, এত বড় বড় শিং মাছ ধরছি মাননীয় স্পিকার, আজকাল আর নাই, সারা নষ্ট হয়ে গেছে সব। টাকি মাছ, কই মাছ কিচ্ছু পাওয়া যায় না মাননীয় স্পিকার। এর কারণে একটাই, ন্যাচারাল যে ব্রিডিং আছে এটা ধ্বংস হয়ে গেছে। এই কারণে এই সরকার, এই সচেতন সরকার, এই কৃষক প্রেমিক সরকার, সাধারণ মানুষ প্রেমিক সরকার যেটা করছে মাননীয় স্পিকার, এখন থেকে বিলের মধ্যে আমরা একটা কি বলে এটাকে, ফ্রি জোন, অভয়াশ্রম,
অভয়ারণ্য বা অভয়াশ্রম করা হইতেছে। অভয়ারণ্য এটা জলার ভিতরে, নদীর ভিতরে, খালের মধ্যে। এবার থেকেই অভয়ারণ্য করা হবে এবং সেখানে মাছ ধরতে দেওয়া হবে না। যেখানে মাদার মাছ যারা আছে তারা আশ্রয় নেবে, ডিম পারবে। আগামী দিনে বাঙালি আবার তার পুরানো ঐতিহ্য ফিরে পাবে। ডুলা ভরা মাছ থাকবে, পুকুর ভরা মাছ থাকবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 134, জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মহান সংসদে আমার তারকাচিহ্নিত প্রশ্ন 134 উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব শহীদুদ্দিন চৌধুরী, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ জানাচ্ছি। দেশের কৃষি, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নতির লক্ষ্যে চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় মোট 318.639 কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, উল্লেখ্য যে গত 16/3/2026 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুরে শাহপাড়া খাল পুনঃখননের মাধ্যমে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম শুরু করেন। আপনাকে আরও অবগতি করছি, সরকারের 180 দিনের কর্মসূচির আওতায় চলমান প্রকল্পের মাধ্যমে জুন 2026 পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় 1204 কিলোমিটার খাল খনন পুনঃখনন করবে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক জুন 2026 পর্যন্ত কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য, কাবিঠা, কাজের বিনিময়ে টাকা, টিআর টেস্ট রিলিফ এর মাধ্যমে 1500 কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কার করা হবে। মাননীয় স্পিকার, পরবর্তীতে সরকারের নির্বাচনী ইস্তাহার অনুযায়ী 20,000 কিলোমিটার খাল পুনঃখনন করার জন্য, খাল খনন এবং খাল পুনঃখনন করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নতুন এবং চলমান প্রকল্পের আওতায় অবশিষ্ট খাল খনন এবং পুনঃখনন সম্পূর্ণ করবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। Allah